নমস্কার, বেঙ্গলি স্কলার মেকার ইউটিউব চ্যানেলের আরো একটি এক্সক্লুসিভ ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ, আজকে আমরা বাংলা লোকসাহিত্যের প্রথম পর্ব নিয়ে আলোচনা করব, কারণ তোমরা কমেন্টে অনেকেই জানিয়েছিলে যে স্যার বাংলা লোকসাহিত্য নিয়ে একটু আলোচনা করলে ভালো হয়। তোমাদের জন্য আজকে 10টা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন রাখছি, যেগুলো ইন্টারভিউতে বারবার জিজ্ঞাসা করা হয়, এবং শেষে একদম বোনাস ট্রিপ রাখছি তোমাদের জন্য, যেগুলো তোমাদের ইন্টারভিউতে যাওয়ার আগে সেগুলো জেনে গেলে তোমাদের সুবিধা হবে। তাহলে চলো, প্রথমেই যেটা আমরা প্রথম প্রশ্ন যেটা রেখেছি, বাউল গানকে লোকসাহিত্যের শ্রেষ্ঠ শাখা বলা হয় কেন? এর সঠিক উত্তরটি যেটি ছোট্ট করে সাজানো হতে পারে সেটা হচ্ছে, বাউল গানে দেহতত্ত্ব ও মানবতাবাদ প্রকাশ পায়, এতে জাতপাতের ধর্মের ভেদাভেদ থাকে না বা নেই। বাউল গান লোকসাহিত্যে দার্শনিক গভীরতা এনে দেয়। এবং এর আমি যে উত্তরগুলো দিচ্ছি সেগুলোই যে শেষ কথা এমনটা কোনো কথা নেই। তোমরা তোমাদের মতো করে অবশ্যই এটার মধ্যে থেকে কিছু বাদ দিতে পারো, কিছু অ্যাড করতে পারো, অবশ্যই করতে পারো। সেটা আমি তোমাদেরকে ধরিয়ে দিচ্ছি যে কিভাবে ছোট ছোট উত্তরগুলোকে তোমরা সামনে রাখ। দেখো, প্রথমেই লোকসাহিত্যের 2 নম্বর যে প্রশ্ন, যে ভাওয়াইয়া গান কোন অঞ্চলের গান, ভাটিয়ালি গানের মূল বৈশিষ্ট্য কি? প্রশ্নটাকে আমি দুটো আলাদা আলাদা করেছি ঠিকই, কিন্তু প্রশ্ন কিন্তু তোমার কাছে এভাবেও আসতে পারে যে ভাওয়াইয়া গান এবং ভাটিয়ালি গান সম্পর্কে আপনার ধারণা আছে? হ্যাঁ আছে স্যার। তাহলে ভাওয়াইয়া গান এবং ভাটিয়ালি গানের মধ্যে মূল তফাৎটা কি আমাদের সংক্ষেপে বুঝিয়ে দাও। এবার এই যে সংক্ষেপে বুঝিয়ে দাও কথাগুলো বলবেন, কখন বলবেন তারা? যখন দেখবেন যে তুমি প্রশ্নের উত্তরগুলো খুব ব্রড ওয়েতে দিচ্ছ এবং খুব ব্যাখ্যামূলকভাবে দিচ্ছ। তারা কিন্তু এত ব্যাখ্যা চাইছে না। কেন চাইছে না? কারণ প্রচুর ইন্টারভিউ থাকবে, তাদের অনেক ক্যান্ডিডেট থাকবে, চাইবে যে তুমি ছোট ছোট উত্তরগুলো দাও যাতে ইমপ্রেশন ক্রিয়েট হয়। ঠিক আছে? সেই জন্য যখন তোমাকে বলবেন যে সংক্ষেপে উত্তর দাও, তখন তুমি বুঝে যাবে যে তোমার উত্তরগুলো কিন্তু খুব বড় বড় করে হচ্ছে। সেই জন্য আমি খুব ছোট ছোট করে তোমাদের উত্তরগুলো দিচ্ছি। এবং এই যে প্রশ্নের এই উত্তরটাকে কিভাবে সাজাতে পারি, ভাওয়াইয়া গান উত্তরবঙ্গের লোকগান, এতে প্রেম ও বঞ্চনার বেদনা প্রকাশ পায়, নারীর অনুভূতি এখানে বিশেষভাবে গুরুত্ব পায়। ভাটিয়ালি নদীকেন্দ্রিক গান, এতে মাঝিদের জীবন ও বিচ্ছেদ বেদনা প্রকাশ পায়, এর সুর ধীর ও আবেগপ্রবণ। তাহলে এই তিন চারটে বাক্যে আমি এটা বুঝিয়ে দিলাম। একইভাবে কিন্তু প্রশ্নের উত্তর এটাও হয়ে গেল যে ভাওয়াইয়া গান এবং ভাটিয়ালি গানের মূল পার্থক্য কি। এইভাবে যেভাবে প্রশ্নটা লেখা আছে তোমাদের সামনে সেভাবেও প্রশ্ন জিজ্ঞেস করতে পারে, আবার দুটোর পার্থক্য কি সেটাও জিজ্ঞাসা করতে পারে। ঠিক আছে? তোমরা হয়তো ভাবছো যে স্যার লোকসাহিত্য কাকে বলে, লোকসাহিত্যের বৈশিষ্ট্য কি, এই সমস্তগুলো কি প্রশ্ন জিজ্ঞাসা করুন? অবশ্যই করবে, এবং তার জন্য আমরা বোনাস টিপস তোমাদের জন্য রেখেছি শেষে একদম। ঠিক আছে? অবশ্যই তোমাদের যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে দিও এবং বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করে দিও। আচ্ছা, এবার 3 নম্বর প্রশ্নটা দেখো, যে লোকসাহিত্যের প্রধান বৈশিষ্ট্য কি কি। যেটা বলছিলাম যে লোকসাহিত্যের প্রধান বৈশিষ্ট্য আমি একটু কিওয়ার্ডে সাজিয়েছি পরে। এখানে যেমনটা আছে যে লোকসাহিত্য সহজ ভাষায় রচিত, এতে আঞ্চলিকতা ও লোকবিশ্বাসের প্রাধান্য থাকে, লিখিত রূপের চেয়ে স্মৃতি ও মুখের উপর নির্ভরশীলতা আছে এটিতে, এবং এটি সমাজের সামষ্টিক চেতনার প্রতিফলন। খুব সহজ, সুন্দর এবং একেবারে মার্জিত, মানে একদম সোজা কথা, কোনো বাজে কথা হবে না। ঠিক আছে? চলো 4 নম্বর প্রশ্ন দেখো, কীর্তন গানকে লোকসাহিত্যের অন্তর্ভুক্ত করা হয় কেন? আমি কেনর উত্তরটা পরিষ্কার করে জানাচ্ছি, কারণ তোমার কাছে প্রশ্ন এভাবেও আসতে পারে, আচ্ছা কীর্তন গানকে লোকসাহিত্যের অন্তর্ভুক্ত করা যায়? হ্যাঁ কি না তোমার কাছে আগে শুনতে চাইবে, যে করা যায় কিনা। তোমার উত্তরটা কি, হ্যাঁ কি না, তার উপরে নির্ভর করবে যে কেন বা কেন নয়। ঠিক আছে? তাহলে আমি কেন সেটা আগে জানিয়ে দিই, যে কীর্তন গান মৌখিক পরম্পরায় প্রচলিত, যেটা লোকসাহিত্যের সব থেকে বড় বৈশিষ্ট্য। এতে ধর্মীয় ভাব ও সঙ্গীতের সমন্বয় ঘটে, গ্রাম বাংলায় কীর্তন লোকসংস্কৃতির অংশ হয়ে উঠেছে। সেই কারণে কীর্তন গানকে লোকসাহিত্যের অন্তর্ভুক্ত করা যেতেই পারে, এখানে কোনো রকম কোনো অসুবিধা নেই। ঠিক আছে? আচ্ছা, এবার 5 নম্বর প্রশ্নটা দেখে নিই, যে কিংবদন্তি ও রূপকথার মধ্যে পার্থক্য কি? লোকসাহিত্যের কথা হচ্ছে আর কিংবদন্তি রূপকথার কথা হবে না, মানে ফ্যান্টাসির কথা হবে না, এটা তো হতে পারে না, কারণ আমরা ছোটবেলা থেকে রূপকথার গল্প শুনে বড় হয়েছি, কিংবদন্তি শুনে বড় হয়েছি। তাহলে এই সমস্ত বিষয়গুলোকে কিভাবে আমি সাজাতে পারি? খুব সোজা। কিংবদন্তি আংশিক ঐতিহাসিক, রূপকথা সম্পূর্ণ কল্পনা নির্ভর, কিংবদন্তি বাস্তব ঘটনার সঙ্গে যুক্ত থাকে। তার মানে এখানে আমি পরিষ্কার বুঝিয়ে দিচ্ছি যে কিংবদন্তির মধ্যে ঐতিহাসিক কিছু তথ্য থাকতে পারে, নাহলে কিংবদন্তি তৈরি হবে না। আর রূপকথার মধ্যে সম্পূর্ণই কল্পনা নির্ভরতা থাকে, কারণ ছোটবেলা থেকে ফ্যান্টাসি ধরনের গল্প আমরা শুনে শুনে আসছি, এবং এখনো বড় বড় সিনেমা যখন বানানো হয় দেখবে ফ্যান্টাসির উপরে, পুরোটাই অলৌকিকতার উপর নির্ভর। কিন্তু আমাদের মন মস্তিষ্ক কিন্তু কখনোই তাকে অলৌকিক ভাবে গ্রহণ করতে নারাজই থাকে। কেন? কারণ রূপকথার বৈশিষ্ট্যই এটা, যে এমন ভাবে তোমাকে দেখানো হবে যেটা তোমাকে বাস্তব বলে মনে হয়, কিন্তু তোমার মন বলছে যে না, এটা বাস্তব নয়। ঠিক আছে? এই জিনিসগুলোকে একটু গুছিয়ে, আমি বারবার বলছি যে এই উত্তরগুলো কিন্তু ফাইনাল উত্তর নয়, আমি একটা সাজানোর চেষ্টা করছি, কারণ সবটা তো আর ওইভাবে সম্ভব নয়। তোমরা তোমাদের মতো করে মানে এটা ঠিকই যে এক একজনের পড়াশোনা এক এক রকম, তোমরা অবশ্যই এখান থেকে কিন্তু
ঝাড়াই বাছাই, যুক্ত বিযুক্ত করে উত্তরগুলোকে এইভাবে রেডি করবে। আমার মনে হয় যে এই ধরনের প্রশ্নগুলো লোকসাহিত্য থেকে আসতে পারে। তাহলে 6 নম্বর প্রশ্ন দেখো, প্রবাদ প্রবচনের গুরুত্ব কি? তাহলে লোকসাহিত্যের সঙ্গে প্রবাদ প্রবচনের অংশ জুড়ে আছে, প্রবাদ প্রবচন অবশ্যই আসবে। তাহলে গুরুত্বটা আমি বলে দিই যে প্রবাদ প্রবচন জীবনের অভিজ্ঞতা থেকে জন্ম নেয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং এফেক্টিভ উত্তর প্রথমেই হবে, জীবনের অভিজ্ঞতা থেকে জন্ম নেওয়া জিনিসগুলোই হচ্ছে প্রবাদ প্রবচনের আসল উৎস। এগুলো সংক্ষিপ্ত অথচ গভীর অর্থবহ, লোকজ বুদ্ধি ও নৈতিকতা প্রকাশ পায়। 3টে বাক্য আছে, 3টেই গুরুত্বপূর্ণ, এর বাইরে কোনো কথা হবে না। এর বাইরে যেটা কথা হতে পারে সেটা আমি লিখিনি এখানে, সেটা হচ্ছে প্রবাদ এবং প্রবচনের পার্থক্য কি। এই প্রশ্নটা আমি আলাদা করে রাখিনি, ঠিক আছে? আমি ভেবেছিলাম যে এই প্রশ্নের প্রসঙ্গে তোমাদের এই প্রশ্নটা বলে দেব। তাহলে প্রবাদ এবং প্রবচনের যে পার্থক্য, সেই পার্থক্যটা অবশ্যই তোমাকে চিহ্নিত করতে হবে এবং কমেন্ট আমাকে অবশ্যই জানাবে প্রবাদ প্রবচনের যে পার্থক্য তোমরা কি মনে করছো সেটা কিন্তু অবশ্যই জানাবে। এবং পরীক্ষার সময় কিন্তু এই প্রশ্নটা আসতে পারে। আর অবশ্যই একটি প্রবাদ এবং একটি প্রবচন বা একাধিক প্রবাদ প্রবচন আলাদা আলাদা করে কিন্তু মুখস্থ করে যাবে, ঠিক আছে? কারণ প্রবাদ প্রবচন হট করে জিজ্ঞাসাও করতে পারে, তা এই জিনিসগুলো, ঠিক আছে? চলো পরের 7 নম্বর প্রশ্ন দেখে নিই। লোকসাহিত্যকে কেন সমাজের আয়না বলা হয়? এবার লোকসাহিত্যকে সমাজের আয়না কেন বলা হচ্ছে? লোকসাহিত্যে সাধারণ মানুষের দৈনন্দিন জীবন প্রতিফলিত হয়। এতে সুখ দুঃখ, বিশ্বাস, ভয় ও আশা উঠে আসে। গ্রামীণ সমাজের রীতিনীতি ও সংস্কার লোকসাহিত্যে সংরক্ষিত। যেমন প্রবাদে কৃষি জীবনের অভিজ্ঞতা ধরা পড়ে, তাই লোকসাহিত্য সমাজের আয়না। স্বাভাবিক খুবই, প্রত্যেকটা কথা, প্রত্যেকটা শব্দের মধ্যেই কিন্তু লোকসাহিত্য কেন সমাজের আয়না সেটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা কিন্তু এই উত্তরটার মধ্যে আছে। এবার তোমরা যুক্ত বিযুক্ত নিজেদের মতো করবে অবশ্যই। 8 নম্বর প্রশ্ন দেখে নিই। ব্রতকথার সাহিত্যিক মূল্য কি? এখানেও প্রাসঙ্গিকভাবে একটা প্রশ্ন আলাদা উঠে আসে, যেটা আমি আলাদা করে রাখিনি। উত্তরটা আগে দেখে নিই। ব্রতকথা ধর্মীয় বিশ্বাসের সঙ্গে যুক্ত লোকসাহিত্য। এতে নারীদের জীবন ও আকাঙ্ক্ষা প্রতিফলিত হয়। কথার মাধ্যমে নৈতিক শিক্ষা দেওয়া হয়, যেমন সন্তান কামনায় ষষ্ঠী ব্রতকথা প্রচলিত। এগুলো সমাজের মানসিক ইতিহাস বহন করে। এইবার আমি একটা উদাহরণও এখানে দিয়ে দিলাম, যেমন সন্তান কামনায় ষষ্ঠী ব্রতকথা প্রচলিত আছে, ঠিক আছে? তেমন কি লক্ষ্মীর পাঁচালী, শনির পাঁচালী, আরো যে পাঁচালী মূলক যে কথাগুলো বা ব্রত, মাঘমণ্ডল ব্রতর কথা বলতে পারি, ইতু পূজার কথা বলতে পারি, বিভিন্ন লোক সংস্কৃতি বা এই লোক উৎসব কথা কিন্তু আমরা বলতে পারি। এইবার ব্রতকথা নিয়ে গুরুত্বপূর্ণ গবেষণা করেছেন এমন একজন সাহিত্যিকের নাম বলুন। আপনার জানা আছে? জানা আছে, তাহলে বলুন কি নাম? অবনীন্দ্রনাথ ঠাকুরের লেখা ব্রতকথা, ঠিক আছে? তাহলে আমরা এই বইয়ের নাম কিন্তু অবশ্যই জেনে যাব, কারণ ব্রতকথার সাহিত্যিক মূল্যের হিসাবে পাশাপাশিও কিন্তু ব্রতকথা নিয়ে এই ধরনের প্রশ্নগুলো কিন্তু অবশ্যই জেনে যাওয়া উচিত বলে মনে হয়। দেখো 9 নম্বর প্রশ্নের মধ্যে কি আছে? লোকসাহিত্য সংরক্ষণের প্রয়োজন কেন? ডাইরেক্টলি প্রশ্নটা তোমাকে করা হতে পারে যে লোকসাহিত্য নিয়ে তো কথা হচ্ছে, কিন্তু লোকসাহিত্য সংরক্ষণের প্রয়োজন আছে কি? যদি থাকে তাহলে কেন লোকসাহিত্যের প্রয়োজন আছে সংরক্ষণের? উত্তরটা এরকম হতে পারে, লোকসাহিত্য মৌখিক হওয়ায় বিলুপ্তির ঝুঁকি আছে, কারণ যেহেতু স্মৃতির উপরে নির্ভর করে। তাহলে দেখো বিষয়টা কেমন করে, একটু বাজে কথা বলি, সেটা হচ্ছে যে প্রথমে বেদ শ্রুতি হিসেবে গণ্য হতো, বেদ শুনে শুনে মনে রাখা হতো, তাই না? কিন্তু একটা সময় এসে কিন্তু প্রয়োজনীয়তা দেখা দিল যে না, বেদকে ডকুমেন্টেশন করে যেতে হবে, অর্থাৎ লিখিত রূপ বেদের থাকা দরকার। কারণ এত ভাস্ট একটা জ্ঞান, সেই জ্ঞান মুখে মুখে কতটা দিন আর চলতে পারে। সেই জন্য তারাও কিন্তু প্রয়োজন মনে করেছিল যে বেদের এই সমস্ত মন্ত্রতন্ত্রগুলো সেগুলো কিন্তু লিখে দেওয়া উচিত। তাহলে লোকসাহিত্য প্রায় অনেকটাই সেরকম মৌখিক এবং স্মৃতির ওপর নির্ভর করে যেহেতু গড়ে উঠেছে, তাহলে সেগুলোকেও ডকুমেন্টেশন করে রাখা প্রয়োজন, অর্থাৎ সংরক্ষণ করে রাখা প্রয়োজন। তা এই জিনিসগুলোকে কিন্তু উপস্থিত বুদ্ধি সহকারে একটা প্রসঙ্গক্রমে আর একটা প্রসঙ্গে এইভাবে কিন্তু তোমরা উত্তরগুলো দেবে। তাহলে দেখো, সংরক্ষণ না করলে ঐতিহ্য হারিয়ে যাবে, এটা তো সব থেকে বড় একটা গুরুত্বপূর্ণ কথা। এটি ইতিহাসের বিকল্প দলিল। দীনেশচন্দ্র সেন এই কাজ করেছেন, তাই সংরক্ষণ জরুরি। তাহলে দীনেশচন্দ্র সেনের কথাটা তুমি একটু করে বলে দিলে, কেন বলে দিলে? কারণ এটা প্রমাণিত করার জন্য যে লোকসাহিত্য সংরক্ষণ যে করা হচ্ছে সেটার উদাহরণও আমি জানি স্যার, সেটা হচ্ছে দীনেশচন্দ্র সেন। এবার দীনেশচন্দ্র সেন যখনই তুমি বলবে তখনই হয়তো প্রসঙ্গান্তরে প্রশ্ন চেঞ্জ হয়ে যেতে পারে। আচ্ছা, দীনেশচন্দ্র সেনের একটি বই লেখার নাম বলো, ঠিক আছে? তাহলে পরে এই প্রসঙ্গক্রমে উত্তরগুলো একটু তোমরা কিন্তু দেখে যাবে অবশ্যই। 10 নম্বর প্রশ্ন আজকের, বাংলা লোকসাহিত্য বাঙালি সংস্কৃতিতে কেন অপরিহার্য? কেন অপরিহার্য অর্থাৎ প্রয়োজন কেন? উত্তরটা সাজিয়েছে এইভাবে যে লোকসাহিত্য বাঙালির সাংস্কৃতিক শিকড়। এতে সাধারণ মানুষের জীবন ও মনস্তত্ত্ব ধরা পড়ে। এটি সাহিত্যকে প্রাণবন্ত করে। উৎসব, গান ও কথায় এর উপস্থিতি রয়েছে। বাংলা সংস্কৃতি লোকসাহিত্য ছাড়া অসম্পূর্ণ।
স্বাভাবিক, কারণ সেটা আমাদের রুটকে ভুলে কখনোই সাহিত্য রচিত হয় না, তাই না? তাহলে এই ধরনের কথাবার্তাগুলো কিন্তু আমাকে ইন্টারভিউতে বোঝাতে হবে, বলতে হবে, যতক্ষণ তারা স্যাটিসফাইড না হয় তোমার উত্তরে। ঠিক আছে? আর আমার মনে হয় এরকম কাট করে উত্তরগুলো দিলে তারা অবশ্যই এই জিনিসগুলো তাদের মাথায় ঢুকবে, কারণ তুমি একটা বাজে কথা বলার সুযোগ তোমার কিন্তু নেই। ঠিক আছে? তুমি যেরকম প্রশ্ন তেমন তার উত্তর। তোমার নাম কি? আমার নাম অমুক। তোমার পদবি কি? তাহলে আমি বলবো। এরকম ধরনের কিন্তু উত্তরগুলো দিতে হবে। ঠিক আছে? বাড়তি কথা আগ বাড়িয়ে বলা যাবে না। এবার তোমাদের জন্য যে বোনাস টিপসের কথা আমি বললাম, সেই বোনাস টিপস একটু বলে নিই। দেখো, প্রথমেই যেটা রেখেছি যে লোকসাহিত্যের প্রধান বৈশিষ্ট্য কিভাবে মনে রাখবো আমি, একেবারে 4টে বৈশিষ্ট্য, 4-5টা বৈশিষ্ট্য মাথায় রাখবে। মৌখিক ঐতিহ্য, আঞ্চলিক ভাষার ব্যবহার, সরলতা ও স্বাভাবিকতা, সমষ্টিগত সৃষ্টি এবং প্রজন্মান্তরে পরিবাহিত। এই 5টা পয়েন্ট লোকসাহিত্যের প্রধান বৈশিষ্ট্যের ক্ষেত্রে মনে রাখবে। তাহলে পরে পরীক্ষার সময় যখন লোকসাহিত্য নিয়ে যখন কোনো কথা হবে, তখন এই কিওয়ার্ডগুলো মনে রাখলে তোমার খুব সুবিধা হবে ইন্টারভিউ বোর্ডে, কারণ একটা টেনশনও তো কাজ করে। তা সেই জায়গাগুলো তোমার খুব সুবিধা হবে। 2 নম্বর টিপস দেখো, লোকসাহিত্যের প্রধান শাখাগুলো কি কি। এগুলো প্রশ্নের মধ্যে রাখিনি এই কারণে, কারণ এগুলো খুব ভেরি করে যে প্রশ্নের উত্তরগুলো কিভাবে আমি দেব। তাহলে লোকসাহিত্যের প্রধান শাখাগুলোর মধ্যে লোকগান এবং লোককথার মধ্যে যেটা পড়ছে ভাটিয়ালি, ভাওয়াইয়া, বাউল লোকগানের মধ্যে পড়ে গেল। লোককথার মধ্যে রূপকথা, কিংবদন্তি, যেটা আমরা আগেই বললাম, এবং দ্রুতকথা, লোকছড়ার প্রবাদ, প্রবচন, পালাগান, এই সমস্ত আছে। তার মানে অনেকগুলো পয়েন্ট, লোকগান, লোককথা, ব্রতকথা, লোকছড়া, প্রবাদ, প্রবচন, পালাগান, এগুলো সবই কিন্তু লোকসাহিত্যের প্রধান শাখার মধ্যে পড়ে। ঠিক আছে? চলো 3 নম্বর যে পয়েন্ট দেখে নিই, লোকগান কিভাবে মনে রাখবে। তাহলে ভাটিয়ালি গান হচ্ছে নদী ও মাঝির জীবনের গান। ঠিক আছে? ভাটিয়ালি মানে এই শব্দটার সঙ্গে জড়িয়ে নেবে নদী ও মাঝির জীবন। নদী এবং নদীতে যখন মাঝিরা মাছ ধরতে যায় বা যাত্রী পারাপার করতে যায়, তখন তারা এই ভাটিয়ালি সুরে গান করে। ঠিক আছে? ভাওয়াইয়াটা আবার হচ্ছে বিরহ ও নারী জীবনের গান, এবং এগুলো মূলত পুরুষের কণ্ঠেই গাওয়া হয়। ঠিক আছে? ভাওয়াইয়া গান। আর বাউল আত্মতত্ত্ব, মানব ধর্মের গান। ঠিক আছে? বাউলের জন্য আমরা লালন ফকিরের নাম বলবো অবশ্যই, হাসন রাজার নাম বলবো অবশ্যই, সেগুলো তো অবশ্যই তোমরা জানো, এগুলো নতুন করে বলে সময় নষ্ট করিনি। ঠিক আছে? এবং অন্তিম যে আজকের টিপস, সেটা হচ্ছে লোককথার যে ট্রিক পয়েন্টগুলো আমি মনে রাখবো। যে রূপকথা বলতে কি বোঝানো হচ্ছে, কল্পনা ও নৈতিক রূপকথার মধ্যে আছে। মানে একটা গল্প থাকবে, সেটা অতিলৌকিক গল্প, মানে কল্পনামূলক গল্প, এবং সেটার শেষে একটা মোরাল থাকবে। যেমন আমরা ইংরেজিতে যেমন গল্প বলেছিলাম নীতি কথা বা মোরাল একটা গল্পের মধ্যে থাকে, যেমন কচ্ছপ ও খরগোশের যে দৌড়ের গল্প আমরা জানি, তা সেটা খরগোশ যে হেরে গেল এবং কচ্ছপ যে ধীরে চলেও জিতে গেল, তার মোরালটা কি হলো। ঠিক আছে? এরকম ধরনের নীতি রূপকথা গল্পের মধ্যে থাকে। কিংবদন্তির মধ্যে ইতিহাস এবং কল্পনার মিশ্রণ থাকে, এবং অতিলৌকিক উপাদান গুরুত্বপূর্ণভাবে থাকে, যেমন কি চাঁদ সদাগরের কিছু কাহিনী এরকম আছে, বেতাল পঞ্চবিংশতির মধ্যে এরকম ছোট ছোট কিছু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর গল্প বলে গেছেন, যেগুলো এরকম কিংবদন্তি এবং রূপকথার মিশেলে গল্পগুলো আছে। তাহলে এই জায়গাগুলো কিন্তু আমাদের একটু মনে রাখতে হবে। ঠিক আছে? আশা করছি আজকের এই লোকসাহিত্যের যে প্রথম পার্টটা নিয়ে আমরা এলাম, আশা করছি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও, হাইপও করে দিও, যাতে ভিডিওটি সকলের কাছে পৌঁছে যায়। শেয়ার করো নিজের বন্ধু বান্ধবের সঙ্গে, এবং অবশ্যই নতুন যদি হয়ে থাকো আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না, কারণ শুধু এসএসসি নয়, আমরা কিন্তু প্রত্যেকটা জায়গা নিয়ে আলোচনা করছি এবং করব ভবিষ্যতে। যাই হোক, কমেন্টে আমাকে অবশ্যই জানাও যে তোমাদের মতামত কি। ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও, আবারও বলছি, এবং শেষ পর্যন্ত ধৈর্য সহকারে থাকার জন্য তোমাকে ধন্যবাদ জানাচ্ছি। এরকমই ভিডিও নিয়ে আগামীতে আলোচনা হবে। ততক্ষণ সঙ্গে থেকো, লক্ষ্যে থেকো, প্রস্তুতিতে থেকো। ধন্যবাদ।